ধরে চলি, আমরা পুজোর দিনে সবাই মিশি, ঈদের দিনে মিশি, কিন্তু উনি সেটা ভাঙানোর চেষ্টা করছে, আমরা সেটা কিন্তু মানতে পারবো না। আপনি মুখ্যমন্ত্রী, আপনি ওজন করে কথা বলুন। আপনি এত উগ্রতা দেখাচ্ছেন, তো এই উগ্রতা কোথায় ভ্যানিশ হয়ে যাবে আপনি জানেন না। বড় বড় দেশের রাজা মহারাজা শেষ হয়ে গেছে, ওদের আপনি চিরজীবন মুখ্যমন্ত্রী থাকবেন এইরকম না। আপনি যে ভাষায় কথা বলছেন, এই শুক্রবারের লোকরাই এইটা করেছে, তো শুক্রবারের লোকরা কারা করেছে? আমি একজন হিন্দু হয়ে বলছি, আমি হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, যেটা বলা দরকার আছে। আমারও পর্যন্ত আজকে রুটি রুজির মারাত্মক সমস্যা, কারণ আজ 1 মাস 10 দিন হয়ে গেল আমি একটা পয়সা আমার পরিবারকে দিতে পারিনি। তাহলে এমন ধাক্কা শুভেন্দু অধিকারী পেলেন যে ওনাকে 3 পুরুষ মনে রাখতে হবে। বেছে বেছে এমন 16 জনকে অ্যারেস্ট করলেন, যে 15 জন ধর্মীয় পরিচয় মুসলমান। যতদিন না RSS বিজেপিকে এই সরকার থেকে সরানো যাচ্ছে, তাদেরকে শিক্ষা মন্ত্রক থেকে দূরে রাখা যাচ্ছে, ততদিন অবধি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার হাল ফিরবে না। এদিন 1 লাখ ছাত্রছাত্রীর জমায়েত গোটা কলকাতা মহানগরের একদম হাটে, একদম ধর্মতলায় আছড়ে পড়ার পর উনি এতটাই ভীত হয়েছেন যে তারপরের দিন উনি মিছিলের ডাক দিলেন একই রুটে, সেখানে 1000-2 বেশি জমায়েত হয়নি। এই সবটার কারণে উনি কি করবেন ভেবে না পেয়ে ভাবলেন ওনাদের যেটা চিরাচরিত এজেন্ডা, একটা ঘটনার হিন্দু মুসলিম আঙ্গিক দিয়ে দেওয়া। একই অঙ্গে বহু রূপের প্রকাশ। একটা মানুষ কখনো আল্লাহর বান্দা সেজে পড়ছে, আবার সেই মানুষই কখনো সনাতনী রূপে দেখা দিচ্ছে, আবার সেই মানুষই কখনো তোলাবাজিতেও দেখা দিচ্ছে। আমাদের সিএম শুভেন্দু অধিকারী কাকু, উনি যখন টিএমসি করতেন তখন মুসলিমদের নিয়ে কোনো সমস্যা ছিল না। উনি সমস্ত জায়গায় গিয়েছেন, উনি পীর বাবার মাজারে গিয়েছেন, উনি সকলের সাথে বসে কথা বলেছেন, জমায়েতে গিয়েছেন। কিন্তু হঠাৎ করে ওনার এত প্রবলেম শুক্রবারীদের নিয়ে, তিনি হঠাৎ করে বলে উঠলেন এই শব্দটা যে এই কাজগুলো করেছেন শুক্রবারীরা। তা আপনার এত কিসের সমস্যা এই শুক্রবারীদের নিয়ে? যখন আপনি টিএমসি করতেন তখন তো কোনো সমস্যা ছিল না। আপনি একটা পার্টিকুলারি ধর্মকে নিয়ে যেভাবে কথা বলে চলেছেন, এটা একটা সিএম এর বলার কথা নয়। আপনি যেভাবে কথাগুলো বলছেন সেটা কাম্য নয়। আপনার কাজ যখন ভালো লাগে সবাই কিন্তু বাহবা দেয়, আমিও তাই। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত শুক্রবারই, তারপর মুল্লা এইসব করতে থাকেন, তাহলে ক্ষমা করবেন, সেই জায়গায় আমরা সম্মান রাখতে পারবো না। সম্মান দেওয়ার যেমন কর্তব্য আমাদের, সম্মান নেওয়ারও দায়িত্ব কিন্তু আপনারই। আপনি মুখ্যমন্ত্রী পদে আছেন, সকলের মুখ্যমন্ত্রী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আপনি মুখ্যমন্ত্রী। সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সকলের জন্য আপনি পরিষেবা সমানভাবে দেবেন, এটাই আশা রাখবো। কিন্তু কাইন্ডলি কোনো ধর্মকে ছোট করার জন্য শুক্রবারই মোল্লা তাদের দেখে নেব, এইসব কাইন্ডলি করবেন না। আপনার ভালো কাজকে যেমন সমর্থন করি আমরা, খারাপ কাজকেও কিন্তু বলার জন্য আমরা সকলে এগিয়ে আসবো। আমার যদি কিছু ভুল হয়ে থাকে এই ভিডিওতে, তাহলে ক্ষমা প্রার্থনা করছি। যদি কিছু ভুল হয়ে থাকে, হাম্বেল রিকোয়েস্ট টু ইউ, ধর্ম বিরোধিতা থেকে সকলকে সংযত রাখুন। আপনি নিজেও থাকুন, আর যারা এই ধর্ম করছে তাদেরকেও সংযুক্ত রাখতে বলুন, খুব ভালো হবে। প্রশ্ন করলেই যদি ভক্তর দল এসে বলে পাকিস্তানে চলে যা, প্রশ্ন করলেই যদি বলে বাংলাদেশে চলে যা, তাহলে বলে রাখি, শুনে রাখো, দেশটা কারোর বাপের সম্পত্তি না, কোনো দল ও নেতা বা কোনো শাসক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। এ দেশ শহীদের রক্তে গড়া, সংবিধানের আদর্শে দাঁড় করানো দেশ আমাদের। এ দেশ 140 কোটিরও বেশি ভারতবাসীর সমান অধিকারভুক্ত মাতৃভূমি। যে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে সে দেশদ্রোহী নয়, সে একজন সচেতন নাগরিক। যে দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তোলে সে হচ্ছে গণতন্ত্রের প্রহরী। দেশ মনে শাসক দলের হয়ে অন্ধ ভক্তগিরি করা নয়। দেশ মনে হলো দেশের ভালো চাওয়া, দেশের নাগরিকের ভালো চাওয়া, দেশের সুরক্ষা করা। এটাই হচ্ছে দেশপ্রেম, দেশপ্রীতি। যদি শাসক দলের অন্ধ ভক্তগিরি করা দেশপ্রেম মনে হয়, তাহলে তুমি সত্যি এ দেশের নাগরিক হওয়ার যোগ্যতা রাখো। পুরো দেশ যখন সব রকম আন্দোলনের জন্য ব্যস্ত, তখন আমাদের মোদিজির বন্ধু আদানিজির মাথায় খেলে গেল যে সে এখন এয়ারলাইন্সের বিজনেস করবে। এই মুহূর্তে টপ 13টা পোর্ট আদানি গ্রুপের আন্ডারে, অতএব সমুদ্র পুরো আদানি গ্রুপের কন্ট্রোলে। এছাড়া আছে টপ 3টে সিমেন্টের কোম্পানি আদানি গ্রুপের আন্ডারে। এছাড়া 8টি এয়ারপোর্ট আছে যেটা আদানি গ্রুপের আন্ডারে। কিন্তু একটা মুশকিল আছে, এখানে বাদ সাধলো ভারতবর্ষের একটা নিয়ম, যে নিয়মে বলা আছে যে তোমার নিজস্ব এয়ারপোর্ট যদি থাকে তাহলে তুমি এয়ারলাইন্স চালাতে পারবে না। বাস, এবার তার বন্ধুর কথা মনে পড়ল। তিনি এখন মোদিজিকে প্রেশারাইজ করছেন যাতে এই নিয়মটা চেঞ্জ করা হয়। একবার ভাবুন, যদি এই নিয়মটা চেঞ্জ হয়ে যায় তাহলে এয়ার ট্রাভেলও পুরোপুরি আদানি গ্রুপের আন্ডারে চলে যাবে। এটা তো গেল আমাদের কথা। এবার দেখুন
আমাদের রাজা কি ভাবে? আমাদের প্রজাদের কথা ভাবে না তার বন্ধুর কথা ভাবে? নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি ইংরেজদের দালাল। নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় জুতোর মালা, নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটোর সামনে দাঁড়িয়ে টয়লেট করে দেওয়া, যাকে খুব খারাপ ভাষায় বলে মুখে মুতে দেওয়া। হ্যাঁ, সত্যি করি উনি যেরকম কাজ করেছেন ওনার এটাই মানে পাওনা ছিল, তাই না? আমাদের দেশবাসীর কাছ থেকে ওনার এইটাই পাওনা। ছি 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 ছি, এর বেশি আর কিছু কথা আসছে না। মানে যেই মানুষগুলোর জন্য আজকে আমরা এই স্বাধীন দেশে বসবাস করছি, যেই মানুষটার মুখের কথা ছিল কিনা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, সেগুলো ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। এইসব অনন্ত মহারাজ, মানে উনি মহারাজ, বাবা মায়ের নামটা পছন্দ হয়নি, ওইটা ছেড়ে নিজে অনন্ত মহারাজ হয়েছে। তিনি মনে হচ্ছে ইতিহাসটাই পাল্টে দেবেন। হ্যাঁ, ভালো করে ভারতীয় সৈন্য উচ্চারণ করতে পারছেন না, সেই জ্ঞান মানে শিক্ষাটুকু মনে হয় পেটে নেই। উনি নেতাজিকে নিয়ে এসছেন বড় বড় লেকচার দিতে। হ্যাঁ, বলছে ইংরেজদের দালাল। হ্যাঁ, কি মানে সত্যি ওনার এগুলোই পাওনা ছিল। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায়, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, যেই সব মানুষ বিপ্লবী মানুষেরা মানে কত অল্প বয়সে নিজেদের প্রাণগুলো এই দেশের জন্য বলিদান দিয়ে চলে গেছে, ওই সব মানুষের নাম মানে মানে মনের মণিকোঠায় আছে। তাদের নামে কিছু মানে এখনো পর্যন্ত এই কদিন পর আসছে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা, সেখানে যখন পতাকা উত্তোলন হবে সেখানেও ওনাদের ফটোগুলো রাখা থাকে। দেখলে মানে শরীরের বোধহয় রক্ত ঠান্ডা হয়ে যায় ওনাদেরকে দেখলে, শরীরের লোম দাঁড়িয়ে যায়। সেখানে কি না ওইসব কথাবার্তা, ছি, এগুলো নেওয়া যাচ্ছে না। জাতীয় সঙ্গীতটা যখন উচ্চারণ করলে যেরকম মানুষের শরীরে দেহে যেই অনুভূতিটা হয়, সেরকম ওনাদেরকে দেখলেও সেই অনুভূতিটা আসে কিনা, তাকে নিয়ে এই সমস্ত কথা। হ্যাঁ, মোদিজির কাছে করজোড়ে অনুরোধ স্যার, আপনি যে দেশের জন্য এত কিছু করেন, এই দেশের মানে এই নিট আন্দোলনের জন্য ছাত্রছাত্রী যে এত বড় ক্ষতি হবার পর আপনি যেই সিদ্ধান্ত নিয়েছেন এত সুন্দর, যেখানে ভবিষ্যৎ প্রজন্মকে আপনি এত সুন্দর বার্তা দিচ্ছেন, সেখানে স্যার এই যে আমাদের ছেলেমেয়েরা এই ছোট ছোট এরা কি শিখবে স্যার? কিছুই বুঝতে পারছি না। তারাও ফোনে মানে আমরা যেমন ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে পড়েছি, তারা এইসবে জানছে, তারা জানার আগেই দেখছে এসব। তাদের চোখের সামনে যদি এগুলো আসে তাহলে তারা কি শিখবে, তারা কি শ্রদ্ধা করবে, ভক্তি আসবে মনে, তাদেরকে কি বলবো? এই প্রশ্নগুলো স্যার কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। তাই করজোরে আপনার কাছে অনুরোধ, উনি কে কি না এটা আমরা দেখতে যাব না, কিন্তু উনি যেই কথাটা বলেছেন, হ্যাঁ, এইটার সম্পূর্ণ বিচার যেন আপনি করেন। আপনার কাছে এইটুকুই অনুরোধ স্যার, আর কিছু বলবো না। মানে এগুলো সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই কদিন আগে আরেকজন বললেন নেতাজির তৈরি ফরওয়ার্ড ব্লক দল গুন্ডা বাহিনী। হ্যাঁ, উনি আমার নেতাজির নাম করেননি। আরে এটা একটা ছোট ছেলেও জানে যে ফরওয়ার্ড ব্লক দলটা কার দ্বারা নির্মিত। হ্যাঁ, নেতাজির পিছনে পড়ে গেছে। হ্যাঁ, ওনা মানে অনন্ত মহারাজজি মনে করছেন যে বোধহয় নেতাজি কোনো ছাপোষা ঘর থেকে গেছে। না, উনি মানে ওনার ইতিহাসটা পড়বেন, উনি বেশ ভালো অবস্থাপন্ন ঘরেই ছিলেন। উনি যদি ইংরেজদের সাপোর্ট করতেন বা ওনার